ওকে, সো এই পিপিটাতেও বোঝা যাচ্ছে পিপিটিতে যে এটা কিসের ছবি আছে। এটা একটা সিনেমার পোস্টারের ছবি, ওপেনহাইমার, খুব নাম করা সিনেমা হয়েছিল। আর অ্যাকচুয়ালি ওপেনহাইমার এর আর কি ছবি দেওয়া আছে এই দুদিকে দুটো। তো ইনি হচ্ছে যে পরমাণু বোম ফেলেন, হ্যাঁ, প্রথম পরমাণু বোম। লিটিল বয় আর ফ্যাটম্যান ছিল, হিরোশিমা নাগাসাকিতে আক্রমণ করা হয়েছিল। তো পরমাণু বোমটা ইনি যখন আবিষ্কার করেন তখন ইনি নিজেও জানতো না যে পরমাণু বোমে এতটা ভয়াবহ কিছু হবে। মানে অ্যাটম বোম যেটাকে বলে আমরা বলি, পরমাণু বোম, এটাতে এতটা ভয়ঙ্কর কিছু হবে তিনি নিজেও বুঝতে পারেনি। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে অ্যাটম বোম মানে কিভাবে বানাইতো অ্যাকচুয়ালি না, মানে ভেতরে রিয়াকশনটা অ্যাকচুয়ালি কি হয় অ্যাটম বোমের, আর এটা এত ভয়াবহ এত ক্ষতিকর কেন হয়। মানে একটা মিসাইল বা একটা বোম, নর্মাল যে ওয়ারে যে বোমগুলো ইউজ করা হয় সেটা তো একরকম, কিন্তু অ্যাটম বোম এমন একটা বোম যেটা পুরো দেশকে পুরো পৃথিবীকে নষ্ট করে যেতে পারে। তো এই অ্যাটম বোমটা এরকম কেন, এতটা খতরনাক কেন, সেটা আজকে আমরা জানবো। তো অ্যাটম বোম সম্বন্ধে পড়ার আগে ভর বিচ্যুতি বলে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা না বুঝে নিলে অ্যাটম বোম সম্বন্ধে বোঝা যাবে না। আগে আমরা পড়বো যে ভর বিচ্যুতি সম্পর্কে পড়বো। এবার ভর বিচ্যুতি মানে কথাটার মানে কি বোঝা যাচ্ছে, ভর মানে ওয়েট, ওজন, আর ভরের বিচ্যুতি হচ্ছে মানে ওজন কমে যাচ্ছে। হ্যাঁ, তো ওজনটা কমছে কি করে, আমি বলছি ধরো 1 কেজি ওজনের 5টা আম আছে, ওকে, আর 1 কেজি ওজনের 5টা আপেল আছে। তো 5টা আম 5 কেজি, 5টা আপেল 5 কেজি, এদের দুটোকে যদি আমরা দুটো আলাদা আলাদা প্যাকেট থেকে একটা প্যাকেটের মধ্যে রাখি, ওজন কি কোনো পাল্টাবে, কোনো চেঞ্জ হবে? অ্যাকচুয়ালি না। 5 কেজি ছিল, এটা 5 কেজি ছিল, এক জায়গায় থাকলে এবার 10 কেজি হবে, এছাড়া তো ওজনের কোনো চেঞ্জ হওয়ার কথা না। কিন্তু পরমাণুর ক্ষেত্রে অন্যরকম। পরমাণুর ক্ষেত্রে হ্যাঁ কিছুটা ওজনে চেঞ্জ হয়ে যাবে। যখনই আম আর আপেলকে এক জায়গায় আমি এনে রাখবো তখনই কিছুটা ভর কমে যাবে, কিছুটা ওজন 10 কেজি হওয়ার কথা ছিল, দেখা গেলো 10 কেজি না হয় 9 কেজি হলো, বা 9 কেজি 500 হলো, 700 হলো, এরকম 200-300 গ্রাম কমে যাবে, 500 গ্রাম কমে যাবে। এখন কেন কমবে বা সেটা ওজনটা কোথায় যাবে, উবে যাবে না কি হবে সেটা বলবো। তো ওকে ওকে, আগে বলে দিই মুখে। পরমাণু ছিল, পরমাণুর ভেতরে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভেতরে আছে নিউট্রন, প্রোটন, তাই তো। এবার দেখা গেলো বাইরে পরমাণু নেই, কিচ্ছু নেই, একদম শূন্যে আছি। নিউট্রন আছে আমার হাতে, প্রোটন আছে আমার হাতে, ঠিক আছে। দেখা গেলো 5টা নিউট্রন নিয়ে গেলাম, 5টা প্রোটন নিয়ে গেলাম। যদি নিউট্রন আর প্রোটন মিলিয়ে তো নিউক্লিয়াস হয়, তাহলে 5টা নিউট্রন নিয়ে যাই, 5টা প্রোটন নিয়ে যাই, মিলিয়ে দিই, তাহলে নিউক্লিয়াস হয়ে যাবে। এখন হওয়ার কথা কি ছিল, 5টা নিউট্রনের যা ভর, মিলিত যা ভর, সেটা যদি নিয়ে যাই, আর 5টা প্রোটনের যে ভর সেটা যদি নিয়ে গিয়ে মিলিত হয়, তাহলে মিলিত যে ওজনটা সেটা হওয়ার কথা ছিল। কিন্তু সেটা না হয়ে এই ওজনটার থেকে কম ওজন হয়। মানে এখানটাই বলছে দেখো, আমাদের অ্যাকচুয়ালি প্রত্যাশিত ভর কোনটা, মানে আমরা দুটো জিনিস অ্যাড করলে কোন ভরটা হওয়ার সম্ভাবনা, তাই না, কোনটা সহজ, একটা প্রোটন সংখ্যা যেটা আছে, মানে কটা প্রোটন আছে গুণ প্রোটনের ভর, তাই তো, আর যোগ নিউট্রন সংখ্যা যেটা আছে, অর্থাৎ কটা নিউট্রন আছে আর নিউট্রনের ভর, নিউট্রনের ওজন যা হয়, এটা হওয়ার কথা প্রত্যাশিত। কিন্তু সেটা হয় না। যখনই আমরা তাদেরকে এক জায়গায় নিয়ে আসি তাদের ভরটা কমে যায়, তাদের ভর বিচ্যুতি দেখা যায়, ভর কমে যায়। কতটা ভর কমে যায়, প্রত্যাশিত ভর মাইনাস প্রকৃত ভর, মানে যে ভরটা ওজনটা যেটা হওয়ার কথা ছিল সেই ওজন মাইনাস অ্যাকচুয়ালি যে ওজনটা আছে। 5 কেজি 5 কেজি 10 কেজি হওয়ার কথা ছিল, 10 কেজি হলো না, 9 কেজি 700 হলো, 10 কেজি মাইনাস 9 কেজি 700, 300 গ্রাম, তাহলে 300 গ্রামের ওজন কমলো। এখন ব্যাপারটা হচ্ছে এটা কেন হয়, উবে যায় তাহলে নিউট্রন প্রোটন কিছু উবে যায়, নাকি নিউট্রন প্রোটন ঘষা লেগে কিছু কমে যায়, ছোট হয়ে যায়, কি হয়, কেসটা কি হয়? অ্যাকচুয়ালি কেসটা হয় এখানে যেটা আছে সেটা হচ্ছে বন্ধন শক্তি। এর যে মেন কারণ সেটা হচ্ছে বন্ধন শক্তি। ওকে, বন্ধন শক্তিটা হচ্ছে একটি নিউক্লিয়াসের নিউক্লিয়নগুলি, নিউক্লিয়ন মানে প্রোটন এবং নিউট্রন, ঠিক আছে, নিউক্লিয়াসের ভেতরে যারা থাকে তাদেরই নিউক্লিয়ন বলে। তো যাই হোক, নিউক্লিয়াসের নিউক্লিয়নগুলি একসঙ্গে দৃঢ়ভাবে নিউক্লিয়াস গঠনের সময়, ওই যে বললাম 5টা নিউট্রন নিয়ে যাচ্ছি, 5টা প্রোটন নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে কি প্রোটন আর নিউট্রন এক জায়গায় করছি। এই যে 5টা প্রোটন 5টা নিউট্রন নিয়ে গিয়ে এক জায়গায় করছি মানে কি নিউক্লিয়াস তৈরি করছি, সেটাই বলছি। নিউক্লিয়াস গঠনের সময় যে নিউক্লিয়াস তৈরি করছি, সেই নিউক্লিয়াস তৈরির সময় যে শক্তি মুক্ত করে তাকে ওই নিউক্লিয়াসের বন্ধন শক্তি বলে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে যখন আমরা এক জায়গায় করছি তখন ওজন কম হচ্ছে। আবার এখানে লেখা আছে যে দুটো এরকম এক জায়গায় করে নিউক্লিয়াস গঠনের সময় কিছু একটা শক্তি মুক্ত হচ্ছে,
সেটাকে বলছে আবার বন্ধন শক্তি। তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে ওজন কমছে আর শক্তিটা বেরোচ্ছে, তাই তো? ওজন কমছে আর শক্তিটা বের হয়ে যাচ্ছে। এখান থেকে বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি এটা পুরোটাই থিওরি ভাবে হয় না। আইনস্টাইন এটা মানে দেখেছিল, লক্ষ্য করেছিল, আইনস্টাইন গণনা করে দেখেছে, এটা আইনস্টাইনের হাইপোথিসিস, যে এই যে ভরটা যেটা কমে যাচ্ছে সেটা শক্তি রূপে বাইরে আসছে। ভর আর শক্তি একে অপরের পরিপূরক বলতে পারো, বা একটা ফর্ম বলতে পারো, যে ভর শক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং শক্তিও ভরে রূপান্তরিত হতে পারে। এই যে ভর যেটা কমে যাচ্ছে, 300 গ্রাম ওজন যেটা কমে গেল বললাম, সেই 300 গ্রামটা শক্তি হয়ে বাইরে বেরিয়ে আসলো। এবার শক্তি মানে কি? শক্তি মানে বলতে পারো আলোক শক্তি। কোনো একটা মানে সেই আপেল আর আম এক জায়গায় চকচক চকচক করে একটা কোনো বড় আওয়াজ, কোনো আলো জ্বললো, টিউব লাইটের মতো, কোনো এলইডি লাইটের মতো একটা জোরে আলো হলো, সেটা একটা শক্তি। তাহলে যে 300 গ্রাম কমেছে সেটা হয়তো ওই আলো দ্বারা হয়তো বেরিয়ে গেল, ঠিক আছে? আবার হতে পারে হয়তো কোনো একটা বিশাল জোরে আওয়াজ হলো, ওই 5টা আপেল যে এক জায়গায় নিয়ে আসলাম, এবার দুম করে একটা শব্দ হলো এবং 300 গ্রাম ওজন কমে গেল। তাহলে ওই 300 গ্রাম ওজনটা সেই শব্দের মাধ্যমে বাইরে বেরিয়ে গেল। তাহলে ভর শক্তিতে রূপান্তরিত হচ্ছে, ঠিক আছে? তো এই হলো মেইন কনসেপ্ট, যে নিউক্লিয়াসে যখন নিউক্লিয়নগুলো অর্থাৎ প্রোটন এবং নিউট্রন এক জায়গায় নিয়ে আসছি, তখন তাদেরকে এক জায়গায় নিয়ে আসার জন্য, এই যে তারা যখন এক জায়গায় আসছে নিউক্লিয়াসটা তৈরি করছে, তখন একটা শক্তি বের হচ্ছে, এবং শক্তি বের হওয়ার জন্যই তাদের মধ্যে ভরের বিচ্যুতি হচ্ছে, ভর কিছুটা কমে যাচ্ছে। এই হলো মেইন ব্যাপার। আর এই হলো মেইন ব্যাপার। তো এই যে পারমাণবিক ভর মানে কতটা ভর কমছে বাড়ছে আর কতটা শক্তি উৎপন্ন হচ্ছে, দেখা গেল আমি বললাম যে 1 কেজি ওজন কমে গেলে 100 ওয়াট শক্তি হয়, মানে 1 কেজি ওজন কমে গেলে 100 ওয়াটের একটা বাল্ব জ্বলবে, মানে এরকম একটা কনসেপ্ট। তো কতটা ওজন কমলে কতটা শক্তি উৎপন্ন হয় তার একটা ওয়ান লাইনার আছে বইয়ে, যে এক পারমাণবিক ভর সমান 1.66 × 10⁻23 কেজি। হ্যাঁ, এটা হচ্ছে মানে কেজিতে বলছে যে এক পারমাণবিক ভর মানে তোমার হচ্ছে যে কত কেজি। আর এই যে এই যে এক পারমাণবিক ভর যদি বেরিয়ে যায় তাহলে 931 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হয়। এই যে বললাম না যে ধরো 300 গ্রাম ওজন কমে গেল, ঠিক আছে? 5 কেজি 10 কেজি রাখা 9 কেজি 700 হলো, 300 গ্রাম ওজন কমে গেল। 300 গ্রাম ওজনের বদলে কি হলো, বিশাল জোরে একটা শব্দ হলো বা একটা আলো জ্বললো। সেই আলোটা যদি শক্তি মাপি সেটা হচ্ছে 100 ওয়াটের আলো, ঠিক আছে? তাহলে কি 300 ওজন পরিবর্তিত হচ্ছে 100 ওয়াটের একটা আলো। তো এখানেও সেটা বলছে যে এক পারমাণবিক ভর, আমরা তো পরমাণু নিয়ে গণনা করছি, নিউট্রন নিয়ে যাচ্ছি, প্রোটন নিয়ে যাচ্ছি। তো যদি এক পারমাণবিক ভর একক ভর বিচ্যুতি হয়, ভর কমে যায়, তাহলে যে শক্তিটা বেরোবে সেই শক্তিটার মান হচ্ছে 931 মেগা ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? তার মানে এক একক পারমাণবিক ভর কমে গেলে 931 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি বের হবে। এটাই ছিল এখানে, আর কিছু ছিল না। বই কিছু এমসিকিউ টাইপের কিছু ওয়ান লাইনার আছে, যে 1 মেগা ইলেকট্রন ভোল্ট কতটা, 10⁻6 ইলেকট্রন ভোল্ট মানে 1.6 × 10⁻13 জুল। এটা মুখস্থ করার একটা জিনিস, গণনা, এটা মনে রাখতে হবে, অঙ্ক করার সময় অনেক ক্ষেত্রে কাজে লাগতে পারে। যে হয়তো বললো যে একটা রিয়াকশন আছে, সেই রিয়াকশনে হয়তো দুই একক পারমাণবিক ভর কমে যাচ্ছে, তাহলে 2 একক পারমাণবিক ভর কমে গেলে সেখানে কতটা শক্তি উৎপন্ন হবে, এরকম একটা কিছু বলতে পারে, যে কত জুল শক্তি উৎপন্ন হবে, তখন জুলে আমাদের হিসাব করতে হবে যে 931 মেগা ইলেকট্রন ভোল্ট হয় একটাতে, এক পারমাণবিক ভর কমে গেলে তাহলে কত কি হচ্ছে হিসাবের জন্য এই লাইনগুলো লাগে। এই তো ছিল, এছাড়া কিছু নেই আর সেরকম কিছু না। এরপর নিউক্লিয় বিভাজন আর নিউক্লিয় সংযোজন আছে। এখানে বন্ধন শক্তি আর ভর বিচ্যুতিটা কি করে শক্তিতে রূপান্তরিত এই সম্বন্ধে জানলাম। যে ভর কমে যাচ্ছে আর শক্তিতে ভর রূপান্তরিত হচ্ছে, তাই তো? তো এটা আমি বলেছিলাম আইনস্টাইন এটা লক্ষ্য করেছিলাম, এবং আইনস্টাইনের সূত্র আছে এটা নিয়ে, যে কতটা ভর কমলে কতটা শক্তি উৎপন্ন হবে। তো এই নিয়ে যে ফর্মুলাটা সেটা হচ্ছে E=mc², ভর বিচ্যুতির যে ফর্মুলা। ই ফর হচ্ছে যে তোমার কতটা শক্তি উৎপন্ন হচ্ছে, আর এম ফর হচ্ছে মাস, কতটা ভর, আর সি হচ্ছে যে আলোর গতিবেগ, c²। তো এই আলোর গতিবেগ আর আমাদের যদি ভরটা কতটা 300 গ্রাম ধরো ওজন করছে, 300 গ্রাম ওজন কমলে পারে এই ক্যালকুলেশনটা দিয়ে আমরা ই এর মান বের করতে পারবো যে কতটা শক্তি উৎপন্ন হচ্ছে। এইরকম একটা কেস চলে। তো E=mc², এটা তো সবাই জানে, আইনস্টাইন বার করেছিল। তো এই নিয়ে আমরা পড়লাম, আর আগের দিন পড়েছিলাম যে এটা মনে রাখার বিষয়, মানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে এক একক পারমাণবিক ভর কমলে
কতটা শক্তি উৎপন্ন হয়? 931 মেগা ইলেকট্রন ভোল্ট, তাই তো? ইফ আই এম নট রং হওয়ার কথা না, হ্যাঁ 931 মেগা ইলেকট্রন ভোল্ট, ঠিকই বলেছি। তো আজকে যেটা করবো নিউক্লিয় বিভাজন আর নিউক্লিয় সংযোজনটা নেক্সট লেকচারে করবো। তো প্রথমে বলবো নিউক্লিয় বিভাজন মানে কি মনে হচ্ছে, শুনে কি মনে হচ্ছে যে নিউক্লিয় বিভাজন কি হতে পারে? বিভাজন মানে কি? ভাগ করা। তার মানে কি? নিউক্লিয় বিভাজন মানে নিউক্লিয়াসকে বিভাজন করা, অর্থাৎ নিউক্লিয়াসকে ভাগ করা। ওকে, সো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নিউক্লিয়াসকে ভাগ করা শিখবো। কি করে ভাগ করবো? স্যার চাকু দিয়ে কাটবো না, চাকু দিয়ে কাটবো না, কিন্তু ভাগ করা শিখবো। তো প্রথমে মুখে বলি আর কি, নিউক্লিয়াসকে ভাগ করার জন্য নিউক্লিয়াসকে ভাঙতে হবে। এবার নিউক্লিয়াসকে আমি যদি ভাঙি, পরমাণুকে কি আমি এভাবে আচার মেরে ভাঙবো নাকি? হ্যাঁ, নিচে এরকম করে টাক করে ফেললাম আর ভেঙে গেল ফটাস করে, সেটা হবে না। পরমাণুকে ভাঙতে গেলে মানে নিউক্লিয়াসকে ভাঙতে গেলে, নিউক্লিয়াস এত ছোট জায়গার মধ্যে এত কম্প্যাক্ট হয়ে থাকে না, ওকে ভাঙাটা খুব 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 কষ্টকর। ওকে ভাঙতে গেলে আমাদের দূর থেকে একটা জোরে নিউট্রনকে ছুটতে হবে। মানে একটা নিউক্লিয়াস আছে পরমাণুর ভেতরে, খুব দূর থেকে বা কাছ থেকে যাই হোক না কেন, একটা নিউট্রনকে খুব জোরে ছুটতে হবে। এবার এই নিউক্লিয়াসটা আছে, হ্যাঁ, দূর থেকে নিউট্রনটা যেই ছুড়লাম, নিউট্রনটা গিয়ে ধাক্কা মারলো, তখন এটা করে ফেটে যাবে। ঠিক আছে, ফেটে ভাগ হবে, তখন হবে বিভাজন। এটা হলো নর্মাল একদম বেসিক বাংলা কথায়। আর সংজ্ঞাতে কি লেখা আছে দেখে নিন। বলছে যে প্রক্রিয়ায় একটি তেজস্ক্রিয় পরমাণু, যে সে পরমাণু হলে হবে না, তেজস্ক্রিয় পরমাণু হতে হবে। তেজস্ক্রিয় পরমাণু কোনটা কিরকম হয় একদম ফার্স্ট লেকচারে বলে দিয়েছি। যে সেই লরির ছবিটা দিয়েছিলাম, যে বস্তা বোঝায় লরি যেমন থাকে, ওরকম যদি নিউক্লিয়াসে নিউট্রন প্রোটন কম্প্যাক্ট অবস্থায় থাকে, মনে আছে তো? তো যাই হোক, সেটা হচ্ছে যে তেজস্ক্রিয় পরমাণু। তো ওই তেজস্ক্রিয় পরমাণুর ভারী নিউক্লিয়াসকে, তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াসগুলো ভারী হয় কারণ প্রোটন নিউট্রন অনেক পরিমাণে থাকে। তো বলছে যে প্রক্রিয়ায় একটি তেজস্ক্রিয় পরমাণুর ভারী নিউক্লিয়াসকে ধীর গতির, আচ্ছা জোরে না ধীরে মারতে হবে, ধীর গতির নিউট্রন দিয়ে আঘাত করে, তাহলে বললাম নিউট্রন ছুটতে হবে, জোরে ছুটতে হবে না, আস্তে, ধীর গতির নিউট্রন দিয়ে ছুটতে হবে, নিউট্রনকে ছুটতে হবে, ছুঁড়ে আঘাত করে প্রায় সমান ভরে দুটি নিউক্লিয়াসে ভেঙে দেয়। তখন যে এই যে নিউক্লিয়াসটা ভাঙলো, ছুড়লাম, লাগলো, ফটাস করে ভেঙে গেল। এই যে ভাঙলো, ভেঙে দুটো সমান ভাগে নিউক্লিয়াস হলো। হ্যাঁ, এমনভাবে মারলো আস্তে আস্তে নিউট্রনটাকে ছুড়ে, যে সমান ভাগে ভাগ হলো। এই সমান ভাগে ভাগ হলো, দুটো নিউক্লিয়াসে ভেঙে দেয় এবং তার সাথে কিছু নিউট্রন ও প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এবং কিছু নিউট্রন ও প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। তখন এই যে ঘটনাটা, এই যে প্রসেসটা, এই যে রিয়াকশনটা, এটাকে বলছে নিউক্লিয় বিভাজন। খুব সহজ, নিউট্রনটাকে মারবো, নিউক্লিয়াসটা দুভাগে ভাগ হবে সমানভাবে, ব্যাস, এই ঘটনাটা হচ্ছে নিউক্লিয় বিভাজন। এতে কি হয়? কিছু নিউট্রন উৎপন্ন হবে আর কিছু শক্তি উৎপন্ন হবে। আচ্ছা, এবার যেটা আছে রিয়াকশন, রিয়াকশনটা দেখতে হবে। আচ্ছা, রিয়াকশনটা দেখতে হবে। সো একটা মানে ইউরেনিয়ামের একটা পরমাণু নিয়েছি, যার পরমাণু সংখ্যা হচ্ছে 92 আর ভর সংখ্যা হচ্ছে 235। এবার কি করবো? ইউরেনিয়ামের এই নিউক্লিয়াসটাকে ভাঙতে গেলে নিউট্রন ছুঁড়ে মারতে হয় টকাশ করে, তখন একটা নিউট্রন লাগবে। আচ্ছা, একটা নিউট্রন নিয়ে নিলাম। নিউট্রনের কি কোনো পারমাণবিক সংখ্যা হয়? না, পারমাণবিক সংখ্যা তো প্রোটনের হয়, নিউট্রনের হয় না। এর একটা ভর আছে, এর ভর হচ্ছে 1 একক ভর। আচ্ছা, এই যে মাথার উপর 1 লিখেছি। এবার এই যে নিউট্রনটাকে ছুঁড়ে মারলাম ইউরেনিয়ামটা এবার ভাঙবে। এবার বলছি ইউরেনিয়ামটা ভাঙবে যে কারে, আগে তুমি বলো এই দুটো যদি অ্যাড হয় তাহলে কত হতে পারে? এখানে তো পারমাণবিক সংখ্যা কি কোনো মানে চেঞ্জ হচ্ছে? পারমাণবিক সংখ্যা তো 0, তাহলে 0 প্লাস 92 হচ্ছে। আর এখানে 1 একক তো ওজন, নিউট্রনের তো একটা ওজন আছে 1 একক, আর এই পরমাণুর নিউক্লিয়াসের কত ওজন? 235। এর 235 আর এর 1 যোগ করলে কত হয়? 236। তাহলে অরিজিনালি যেটা দাঁড়াচ্ছে আমাদের নেট পরমাণু সংখ্যা দাঁড়াচ্ছে 92, আর নেট পরমাণুর ওজন দাঁড়াচ্ছে 236। এবার কি হচ্ছে? মারলে পারে কি হবে? ভাঙবে। আচ্ছা, ভাঙলে পারে, দেখো ভাঙলে পারে একটা এমন ভাবে ভাঙছে যে দুটো মোল উৎপন্ন হবে। হ্যাঁ, একটা হচ্ছে 56 হবে, মানে প্রোটন সংখ্যা একটা 56 হবে, একটা হচ্ছে 36। ঠিক আছে? আচ্ছা, প্রোটন সংখ্যা তাহলে নিউক্লিয়াসটা ভাঙলো, নিউট্রন প্রোটন বেরিয়ে গেল। নিউক্লিয়াসটা ভাঙলে নিউট্রন প্রোটন বেরিয়ে গেল, কতগুলো প্রোটন নিউট্রন একদিকে গেল আর কতগুলো প্রোটন নিউট্রন একদিকে গেল। এইদিকে যে নিউট্রন প্রোটন আছে তার মধ্যে প্রোটন সংখ্যাটা হচ্ছে 56। ওকে, আর এইদিকে যে নিউট্রন প্রোটন আছে তার মধ্যে প্রোটন সংখ্যাটা হচ্ছে 36। আচ্ছা,
36 আর 56 যোগ করলে কত হয়? 36 আর 56 যোগ করলে হয় 92, মানে ওকে। তাহলে ঠিক আছে, এই যে রিয়াকশনের আগে ছিল 92, মানে 92 92টা তোমার প্রোটন ছিল, আর রিয়াকশনের পরে 56টা প্রোটন 36টা প্রোটন, মানে এখানেও 92টা প্রোটন আছে, নট আ প্রবলেম, একদম ঠিকঠাক আছে। আর ওজন কত ছিল? ওজন ছিল 236, ওজন ছিল 236। আচ্ছা, তাহলে এটাও খুব ভাঙছে, প্রোটন যেমন দূরে যাচ্ছে মানে ভাগ হচ্ছে, তেমন তো নিউট্রনও ভাগ হচ্ছে, প্রোটনের ওজন আছে, নিউট্রনের ওজন আছে, তাহলে ওজনটাও ভাগ হচ্ছে। তো প্রথম দিকে বেরিয়াম, মানে বেরিয়াম তো পরে বলছি। আচ্ছা, তো একদিকে ওজন যাচ্ছে 141 ইউনিট, হ্যাঁ, আর একদিকে ওজন যাচ্ছে 92 ইউনিট। আচ্ছা, একদিকে ওজন যাচ্ছে 141 ইউনিট, একদিকে ওজন যাচ্ছে 92 ইউনিট। এবার 141 আর 92 অ্যাড করলে কত হয় বলো? 230। আচ্ছা, এখানে দেখাচ্ছে না, সিন করছে না, না এখানে সিন করছে না। আচ্ছা, এখানে হচ্ছে 233, এই যে 233 হচ্ছে। আচ্ছা, এখানে আছে 236, কেসটা কি হলো? তাহলে আগে ছিল পারমাণবিক ভর 236, এখন হয়ে গেল কত? 233। তাহলে কি পারমাণবিক ভর কমেছে? কিন্তু এটা অ্যাকচুয়ালি কমেও নি। এই যে 3 ইউনিটের যে পার্থক্য হচ্ছে 233 আর 236, এখানে 141 আর 92 যোগ করলে হচ্ছে 233, তাই তো? এই যে বললাম একদিকে ভাগ হয়ে গেল, একদিকে ভাগ হলো, এটা হচ্ছে যে তোমার 141, এটা 92, তাহলে হচ্ছে 233। এবার 233 হচ্ছে মানে কিছু একটা গন্ডগোল আছে, মানে কিছু নিউট্রন বা প্রোটন এদিক ওদিক হয়েছে। আচ্ছা, এখানে বলো তো প্রোটন কি বাইরে থাকতে পারে না নিউট্রন বাইরে থাকতে পারে? দেখো প্রোটন সংখ্যা কিন্তু মিলে গেছে, প্রোটন সংখ্যা মিলে গেছে মানে যে প্রোটনটা আছে বাঁ হাত অথবা ডান হাতের মধ্যেই আছে, বাইরে কোনো প্রোটন নেই, কিন্তু ওজন মিলছে না, তার মানে কি নিউট্রন মিলছে না। প্রোটন মিলে গেছে, ওজন মিলছে না, মানে কি প্রোটনের ওজন মিলে গেছে, নিউট্রনের ওজন মিলছে না। আচ্ছা, কয় একক বলো? 233, 236, মানে তিনটে মিলছে না, 3 একক মিলছে না। এই 3 একক নিউট্রন আলাদাভাবে থাকছে, এই যে। তাহলে প্রোটন সংখ্যা 92, 56 প্লাস 36 92। আচ্ছা, ভর সংখ্যা 236, 236 দুটো ভাগে ভাগ হলে মানে দুটো পরমাণু করলে মানে 141 হচ্ছে 92 হচ্ছে, মানে 233। আর 3 একক নিউট্রন মুক্ত অবস্থায় থাকছে, একদম পরিবেশে ওপেনলি থাকছে, কোনো নিউক্লিয়াসের ভেতর ঢুকছে না, ও নিজের মতো নিজে আলাদা। কটা? তিনটে। কি? নিউট্রন, তিনটে নিউট্রন আলাদা থাকছে। এইবার তার সাথে উৎপন্ন হচ্ছে শক্তি 200 মেগা ইলেকট্রন ভোল্ট। এইবার এখানটা অন্যান্য যারা এডুকেটর হয় তারা কি করে, বলে যে আইনস্টাইনের ভর বিচ্যুতি সূত্র হিসাবে পরমাণু ভাঙলে পারে ভর বিচ্যুতি সূত্র অনুযায়ী ভরের বিচ্যুতি হচ্ছে, তার জন্য 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরকম কথা যদি কেউ বলে তাকে জিজ্ঞাসা করতে হবে যে স্যার এখানে 141, এখানে 92, 233 ভর, এখানে তিনটে নিউট্রনের ভর 1 একক করে, মানে 3 ইউনিট, তাহলে 233 প্লাস 3 ইউনিট 236 মিলে গেল। তাহলে এখানেও আছে 236, এখানেও আছে 236। স্যার ওজন তো সেম থাকছে, আগেও যা ছিল পরেও তাই, ওজনের তো কোনো ঘাটতি হয়নি। তাহলে ওজনের যেখানে ঘাটতি হয়নি, তাহলে এই শক্তিটা কোথা থেকে আসলো? হাওয়া থেকে আসলো? কোনো এডুকেটরকে জিজ্ঞাসা করলে অনেকেই এটা বলতে পারবে না যে এই 200 মেগা ইলেকট্রন ভোল্ট এই শক্তিটা কোথা থেকে আসলো। আসলে গল্প আছে, গল্পটা হচ্ছে যে এই যে বেরিয়াম আলাদা হলো, মানে 56 141 এই নিউট্রন প্রোটনগুলো আলাদা হলো, 36 92 এই নিউট্রন প্রোটনগুলো আলাদা হলো, আর বেরিয়ে আসলো তিনটে নিউট্রন, এদের ওজন সব ঠিকঠাক আছে, ওজনের সামান্য পরিবর্তন হয়েছে। অ্যাকচুয়ালি দেখো আমি কি বললাম, আগের দিনও বলেছিলাম যে মনে রাখতে হবে কত একক হচ্ছে যে তোমার ভরের পরিবর্তন হলে কতটা শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে? কি বলেছি? 1 একক শক্তি, এক একক পারমাণবিক ভর পাল্টালে পারে, মানে কমলে পারে 931 মেগা ইলেকট্রন ভোল্ট হয়, ঠিক আছে? মানে একটা, মানে ধরো 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 একটা কোনো ইউনিট আর কি, মানে একটা 1 কেজি ধরো, 1 কেজি বলেও ভুল হবে, 1 ইউনিটই ধরো, তুমি 1 ইউনিট বলে ধরো যে 1 ইউনিট পারমাণবিক ভর কমলে 931 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হবে, ঠিক আছে? 931, এখানে কত ইলেকট্রন মেগা ইলেকট্রন ভোল্ট হচ্ছে? 200। তাহলে 900 মেগা ইলেকট্রন ভোল্ট হলে পারে একটা বেরোবে, একটা তোমার পারমাণবিক ভর, 1 ইউনিট পারমাণবিক ভর ওজন কমলে 931 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হবে। এখানে কিন্তু 900 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হচ্ছে না, এখানে হচ্ছে 200 মেগা ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? মানে 900-র হাফেরও কম, 900-র হাফ 450, তারও কম, তারও প্রায় হাফ, মানে
1 ইউনিট তাহলে পরে ভরের পরিবর্তন হচ্ছে না, ভরের পরিবর্তন হচ্ছে ধরো 0.25 0.20 এরকম একটা মানে পরিবর্তন হচ্ছে ভরের। তো এই যে খুব সামান্য 0.20 পারমাণবিক ভর, মানে বুঝতে পারছো খুব সামান্য। তো এখানে হয়তো হয়তো দেখা গেল এই 141 না হয়, হয়তো দেখা গেল 140.96 আছে, 92 না হয় 91.92 আছে, তিনটি নিউট্রনের এক করে 3 একক না হয় হয়তো 2.995 আছে, এরকম মানে পয়েন্ট একদম মাইনিউট ওজন কমে গিয়ে হয়তো 0.20 বা 0.25 পারমাণবিক ভর কমছে, তারপরে 200 মেগা ইলেকট্রন ভোল্ট হচ্ছে। মানে এক একটা ইউনিটের মান বুঝতে পারছো তোমরা, যে এক একটা ইউনিট পারমাণবিক ভর পরিবর্তনে কত বিশাল পরিমাণে শক্তি উৎপন্ন হতে পারে। এই 200 মেগা ইলেকট্রন ভোল্ট দিয়ে মনে হয় মানুষের মানে সারা জীবনের লাইট ফ্যান চলে যাবে, এত পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে, এত পরিমাণে শক্তি। তাহলে যদি 1 ইউনিটের হেরফের হতো, ভর যদি 1 ইউনিট কমতো, তাহলে এবার 931 হতো। এখানে ভর কমেনি, দেখছি এখানে ভর কমেনি, একদম ওকে আছে, কিন্তু হয়তো 0.0025 বা 0.025 এরকম পয়েন্টে মানে অনেক কম, একদম মাইনিউট পরিমাণে ভর কমেছে, যেটা এখানে আমরা চোখে দেখতে পাচ্ছি না, এখানে চোখে দেখতে পাচ্ছি না, তাই এই শক্তিটা উৎপন্ন হয়েছে। তাছাড়া তো এখানে নাহলে তোমার ওজন আর এই পরমাণুর সংখ্যা ঠিকই আছে, তাহলে পরে কেন হবে এই শক্তির উৎপন্ন, কেন হবে? আসলে এখানে দেখাচ্ছে ঠিক নেই, একদম সামান্য পরিমাণে চেঞ্জ হয়েছে, যার কারণে এই 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তিটা উৎপন্ন হয়েছে। বোঝা গেল? আর ওই যে বললাম যে নিউট্রন প্রোটন একদিকে গেল, কিছু নিউট্রন প্রোটন একদিকে গেল, হ্যাঁ সেটা কটা প্রোটন গেল 56টা, আর ওদের ভর সংখ্যা হলো 141, আর এক জায়গায় গেল 36টা, তাদের ভর সংখ্যা হলো কত 92। এই যে এরকম হলো, এখন যদি তোমরা পিরিয়ডিক টেবিলটা খোলো, পিরিয়ডিক টেবিলটা খুলে 56 নম্বরে কোন পরমাণু আছে লক্ষ্য করো, তাহলে দেখবা বেরিয়াম আছে। আর যদি 36 নম্বর তোমার ইয়েতে 36 নম্বরে কোন পরমাণু আছে, তখন দেখবা ক্রিপ্টন আছে। ঠিক আছে, তাই এখানে বেরিয়াম আর ক্রিপ্টন উৎপন্ন হচ্ছে। অ্যাকচুয়ালি পরমাণুর ক্যারেক্টার কি অনুযায়ী হয়, পর্যায় সারণীতে আমরা পড়েছি যে পরমাণুর ক্যারেক্টার নির্বাচন হয়, যে সে কেমন হবে, বড় ছোট বা কিরকম ধরনের হবে, সেটা নির্বাচন করে কে, প্রোটন সংখ্যা। তাই প্রোটন সংখ্যা এই যে প্রোটন সংখ্যা কত দেখে আমরা নির্বাচন করবো এটা কি ধরনের মৌল বা কোন পরমাণু। এই যে প্রোটন সংখ্যা 56, তাহলে পর্যায় সারণী যদি আমরা খুলি 56 নম্বরে কি আছে, বেরিয়াম। প্রোটন সংখ্যা থেকে তো ক্যারেক্টার দেখবো আমরা, প্রোটন সংখ্যা 36, পর্যায় সারণী খুললাম 36 আছে ক্রিপ্টন, তাহলে বেরিয়াম আর ক্রিপ্টন উৎপন্ন হচ্ছে, তার সাথে উৎপন্ন হচ্ছে 3টে নিউট্রন, আর কিছুটা একদম মাইনিউট ভর কমের জন্য 200 মেগা ইলেকট্রন ভর শক্তি উৎপন্ন হচ্ছে। ওকে, তো আর একটু জিনিস আছে, একটা জিনিস নিউক্লিয় বিভাজনটা মানে এত ডিটেলসে বোঝায় কেউ বোঝে না। তো নিউক্লিয় বিভাজনে দেখো, ধরো একটা বোম, অ্যাটম বোমেও কিন্তু এই নিউক্লিয় বিভাজনে এই রিয়াকশনটাই হয়। মানে এই যে ইউরেনিয়ামের একটা মৌল, তুমি মানে লক্ষ্য করেছো ইউরেনিয়ামের একটা পরমাণু নিয়েছে, একটা পরমাণু, মানে তুমি চোখে তো দেখা দূরের কথা, তুমি মানে মানে কতটা একটা পরমাণুর ওজন কত, মানে একটা পরমাণুতে এইরকম 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হয়েছে। তাহলে যদি 1 গ্রাম পরমাণু নিয়ে যদি এরকম রিয়াকশন করানো হয় না, তাহলে এবারে শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। ওর জন্য এরকমই মানে এইভাবেই বোমটা তৈরি করা হয়, বোমটা গিয়ে যেই পরে নিউট্রনটা ইউরেনিয়ামকে ধাক্কা মারে আর এরকম ধামাকা হয়, আর এরকম 200 মেগা ইলেকট্রন কি যতগুলো পরমাণু থাকবে সেই অনুযায়ী শক্তি উৎপন্ন হয়। কিন্তু এই পর্যন্ত তো জানতো, ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু ওপেনহাইমার যেটা, এই পর্যন্ত কিন্তু জানা যেত। তবে যেটা অন্যরকম কেস হয়েছে, এর থেকেও ভয়াবহ হয় কেন, মানে একটা পরমাণু দিয়ে 200 মেগা ইলেকট্রন ভোল্টের থেকেও বেশি শক্তি উৎপন্ন হবে কেন বলি এবার, এই ছবিটার দিকে লক্ষ্য করো। এখানে একটা নিউক্লিয়াস আছে, হ্যাঁ বোঝা যাচ্ছে, এখানে আছে নিউক্লিয়াস আছে, এই যে এই কালো রঙের তীর চিহ্ন, এটা হচ্ছে একটা নিউট্রন ধাক্কা মারলো কি হবে বললাম, এখান থেকে ধাক্কা মারলে ভাঙবে, ভেঙে দুটো নিউক্লিয়াস হলো, ঠিক আছে। আর কটা নিউট্রন হবে, 3টে নিউট্রন হবে। আচ্ছা, 3টে নিউট্রন কিন্তু বেরোলো, এই যে সাদা এই যে গোল,
এগুলো নিউট্রন, 3টে নিউট্রন বেরোলো। এইবার এই 3টে নিউট্রনের মধ্যে একটা নিউট্রন একে ধাক্কা মারবে, ঠিক আছে, আর একটা নিউট্রন দেখা গেলো একে ধাক্কা মারলো। এইভাবে এরা দুজন কি আরো পরমাণুকে ভাঙবে, ঠিক আছে। এই যে পরমাণুকে ভাঙলো, এখান থেকে তো একটা নিউট্রন আছে, এদের থেকে আরো 3টে নিউট্রন হবে, এদের থেকে আরো 3টে নিউট্রন বেরোবে। এই 3টে নিউট্রন কি করবে, আরো 3টে পরমাণুকে ভাঙবে, আর এই 3টে নিউট্রন আরো 3টে পরমাণুকে ভাঙবে। সেখান থেকে 3টে করে আরো 3টে নিউট্রন, আরো 3টে নিউট্রন, আরো 3টে নিউট্রন, আরো 3টে নিউট্রন উৎপন্ন হবে। তারা আবার এক একজন এক একটা পরমাণুকে ভেঙে আরো 3টে নিউট্রন উৎপন্ন করবে। তাহলে কি হয়ে গেল, একটা নিউট্রন গিয়ে ভাঙলো 3টে নিউট্রন করলো, 3টে নিউট্রন মানে 3জনকে ভেঙে 3টে লিখে 9টা নিউট্রন তৈরি করলো। 9টা নিউট্রন 9টা পরমাণুকে ভেঙে 81টা তোমার হচ্ছে যে তোমার নিউট্রন তৈরি করলো। এইভাবে যত রিয়াকশন হচ্ছে নিউট্রন তৈরি হচ্ছে গিয়ে পরমাণুকে ভাঙছে। তাহলে এখান থেকে 200 মেগা ইলেকট্রন ভোল্ট তৈরি হলো। আচ্ছা, এর থেকে যে 3টে নিউট্রন বেরোলো, সেই 3টে আরো 3টেকে যদি তোমার রিয়াকশন করে, তাহলে সেখান থেকে 200 করে 3 দুগুণে 600 মেগা ইলেকট্রন ভোল্ট তৈরি হলো। আচ্ছা, সেখান থেকে 3টে করে 3 তিরিখে 9টা নিউট্রন বেরোবে, সেই 9টা গিয়ে 9টাকে মারবে, 9টা ইউরেনিয়ামকে মারবে, 9টা ইউরেনিয়ামকে মারলে পারে সেখান থেকে 200 করে 9 দুগুণে 1800 মেগা ইলেকট্রন ভোল্ট তৈরি হলো। এখনো কিন্তু শেষ হয়নি, এইভাবে চলতে থাকবে। মানে টাক করে মারলো ফাটলো, টাক করে মারলো ফাটলো, টাক করে মারলো ফাটলো, এরকম হয় চলতে 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 একটা চেন রিয়াকশন হবে। গলার চেন বা কোনো মালা যেমন হয়, হ্যাঁ, গাঁদা ফুলগুলো পরপর পরপর সাজানো থাকে মালায়, ঠিক ওরকম মালা হবে, একদম চেন ভাবে, চেন রিয়াকশন হবে, মানে হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে, এর কোনো শেষ হবে না, এইভাবে চলতে থাকে। তাহলে এইভাবে হয় নিউক্লিয় বিভাজনের রিয়াকশন। ওর জন্য একটা অ্যাটম বোম যদি পড়ে, মানে এরকম একটা যদি রিয়াকশন শুরু হয়, সেই রিয়াকশনটাকে কন্ট্রোলে আনা যায় না, মানে সেই রিয়াকশন চলতেই থাকে, সেটা কন্ট্রোলে আনা যায় না। আর এরকম ভাবে মানে এত পরিমাণ শক্তি উৎপন্ন হয়, এত তাপ উৎপন্ন হয়, এত আলো উৎপন্ন হয়, এত মানে রশ্মি নির্গত হয়, তখন মানুষ মারা যায়, এরকম ধামাকা তৈরি হয়। এর জন্যই অ্যাটম বোমে ঠিক এই রিয়াকশনটাই হয়। এখানে অ্যাটম বোমের ছবি দেওয়া আছে, লিটিল বয় বা ফ্যাটম্যান কিছু একটা নাম হবে, এটার কি নাম, আশা করি এটা লিটিল বয়, এর নাম লিটিল বয়। বিভাজন রিয়াকশন, বিভাজন বিক্রিয়া করা ছিল লিটিল বয় এটা। আর এই যে মানে একটা ছবি দেওয়া আছে যে কিরকম ধামাকা হতে পারে। তারপরে এটা কিন্তু একটা আনকন্ট্রোল চেন রিয়াকশন হয়ে যায়, এটাকে কন্ট্রোল করা সম্ভব হয় না, এটা চেন হিসাবে তৈরি হতে থাকে, মানে রিয়াকশন করতে থাকে। কিন্তু অ্যাকচুয়ালি যে এরকম রিয়াকশনটা হচ্ছে, যে 200 মেগা ইলেকট্রন ভোল্ট তৈরি হলো একটা পরমাণুর জন্য, এটা তুমি ভাবো তো, এটাকে যদি কাজে লাগানো যায়, মানে খারাপ কাজে না হয়ে ভালো কাজে লাগানো যায়, তাহলে পরে কত উপকার হবে। কতগুলো বাড়ির ফ্যান লাইট জ্বলবে, কতগুলো রাস্তার পোলে আলো জ্বলবে, তারপর আরো কত কাজ হবে। হ্যাঁ, মানে এটাকে একটা ভালো কাজে লাগানো যেতে পারে। তো ঠিক আছে, তাহলে ভালো কাজে লাগানো যাক। 200 ইলেকট্রন ভোল্টকে কি করে ভালো কাজে লাগানো হবে, এরকম চুল্লি করা হয়, নিউক্লিয় চুল্লি, এতে করে হচ্ছে যে কন্ট্রোল করা হয়, কন্ট্রোল করে মানে যদি কন্ট্রোল না থাকে রিয়াকশনটা, তাহলে তো ধামাকা করে সব শেষ করে দেবে। তার মানে কি কন্ট্রোল করা হয়, কন্ট্রোল করে সেটা দিয়ে ইলেকট্রিক তৈরি করে আমরা আলো ফ্যান চালাতে পারি। তো ওর জন্য এই যে এরকম সব ইয়ে থাকে, ফ্যাক্টরি থাকে, মানে সব ফ্যাক্টরি না, গভর্নমেন্টের নিজস্ব থাকে এটা। তো এখানে কি হয়, এখানে ওই ইউরেনিয়ামে এরকম রিয়াকশন করিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। বলছে শৃঙ্খল বিক্রিয়া মানে চেন রিয়াকশন, মানে একের পর এক হতে থাকে, শৃঙ্খল আকারে চলতে থাকে, ওর জন্য শৃঙ্খল বিক্রিয়া। শৃঙ্খল বিক্রিয়াকে নিয়ন্ত্রিতভাবে ঘটিয়ে শক্তি উৎপন্ন করা হয় একদম, মানে ওটা তো অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণ করা সম্ভব না, কিন্তু সায়েন্সকে কাজে লাগিয়ে নিয়ন্ত্রণ করে সেটা থেকে শক্তি উৎপন্ন করা হয়। ভারী জল বা গ্রাফাইট মডারেটর এবং ক্যাডমিয়াম দণ্ড নিয়ন্ত্রক দণ্ড রূপে ব্যবহৃত করা হয়। আচ্ছা, ওটাকে যে নিয়ন্ত্রণ করা হয়, মানে শৃঙ্খল বিক্রিয়া অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণ করা সম্ভব না, কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করা হয়। কি কি দিয়ে নিয়ন্ত্রণ করা হয়, এইগুলো দিয়ে, ভারী জল, গ্রাফাইট মডারেটর, ক্যাডমিয়াম দণ্ড, এইগুলো দিয়ে নিয়ন্ত্রণ করা হয়, তাই এগুলো নিয়ন্ত্রক দণ্ডরূপে ব্যবহৃত হয়। আর নিউক্লিয় শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। 3টে লাইন ছিল বইয়ের থেকে, তুলে দিয়েছি যে কি কাজ, মানে তড়িৎ শক্তি রূপান্তরিত হয়, নিয়ন্ত্রণ করার জন্য কি কি ব্যবহৃত হয়। আর এখানে একদম ওই আগের মতোই ছবিটা আছে, একটা নিউট্রন ইউরেনিয়ামকে ভাঙলো, ভেঙে 3টে নিউট্রন তৈরি হলো, এই 3টে নিউট্রন আরো 3টে ইউরেনিয়ামকে ভাঙলো, ভেঙে আরো 3টে নিউট্রন বেরিয়াম ক্রিপ্টন, 3টে নিউট্রন বেরিয়াম ক্রিপ্টন, 3টে নিউট্রন বেরিয়াম ক্রিপ্টন, এই 3টে নিউট্রন আরো 3টে ইউরেনিয়ামকে ভাঙবে। এইভাবে মানে যদি 1 গ্রাম পরমাণু থাকে, ঠিক আছে, 1 গ্রাম বা ধরো 10 গ্রাম কিছু একটা আছে, মানে যদি 10টা ইউরেনিয়াম থাকে, তাহলে এইভাবে সঙ্গে সঙ্গে ফটফট করে চেন রিয়াকশন হয়ে যাবে, দিয়ে সব কটা ইউরেনিয়ামকে এভাবে ভাঙবে। আর 200 করে মেগা ইলেকট্রন ভোল্ট
শক্তি উৎপন্ন হবে, দিয়ে সব শেষ হয়ে যাবে। এইভাবে হয় কাজটা। তো আজকে নিউক্লিয় বিভাজন অবধি থাক, পরের দিন হবে নিউক্লিয় সংযোজন। সংযোজন মানে অ্যাড হওয়া, নিউক্লিয়াসকে অ্যাড করবো। তো ব্যাস এই ছিল নিউক্লিয় বিভাজন, এই হলো অ্যাটম বোম, এই হলো কীভাবে ক্ষয়ক্ষতি হয় আর কীভাবে নিয়ন্ত্রণও করা যায়, কীভাবে ভালো কাজে লাগানো যায়, এই পর্যন্ত।